হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। চলে এলাম সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলির আরো একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। ক্লাস শুরু করার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখি যে আমার অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে প্রত্যেকটা সাবজেক্টেরই, শুধু বাংলা নয়। তোমরা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তারা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমাদের যোগাযোগ নাম্বার 6295916282, আরেকটি নাম্বার 7076398606। এই নাম্বারে ফোন করে তোমরা অ্যাডমিশনটা নিয়ে নাও খুব তাড়াতাড়ি। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, তোমাদের আমি আলোচনা করছিলাম নাটক থেকে। আর নাটকের আগে রয়েছিল কাব্য, এবং তারও আগে রয়েছিল আমাদের বিভিন্ন ধরনের যে পত্র পত্রিকা রয়েছে সেগুলো। তো যারা এখন আমার ভিডিওগুলো দেখোনি, সেকেন্ড সেমিস্টারের প্রত্যেকটা স্টুডেন্টস কে বলছি তোমরা কিন্তু সেই ভিডিওগুলো দেখো, এবং কতটা উপকৃত হলে আমাকে কিন্তু অবশ্যই জানিও। তাহলে দেখো, আজ আমি তোমাদের সামনে আলোচনা করব গিরিশচন্দ্র ঘোষ সম্পর্কে, যিনি একজন নাট্যকার। দেখো, নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ সম্পর্কে বলতে গেলে আমি প্রথমেই বলবো যে পৌরাণিক নাটকগুলোকে যখন অভিনয়ের মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করা হলো, এবং সেই সময় প্রয়োজনও হয়েছিল সেই নাটকগুলোকে তুলে ধরার, তো তখন কিন্তু গিরিশচন্দ্র ঘোষ রামায়ণ মহাভারত থেকে বিভিন্ন উপাদান সংগ্রহ করে আমাদেরকে উপহার দিলেন হচ্ছে কিছু পৌরাণিক নাটক। আগে সেগুলো বলিনি যে পৌরাণিক নাটক কোনগুলো রয়েছে, প্রত্যেকটা নাম তোমাদের সামনে তুলে ধরছি। সেই নামগুলো হচ্ছে রাবণ বধ, সীতাহরণ, সীতার বনবাস, লক্ষণ বর্জন, দক্ষযজ্ঞ, পাণ্ডবের অজ্ঞাতবাস, অভিমন্যু বধ। তাহলে দেখো, এই নামগুলো শুনে কিন্তু বুঝতেই পারছো যে প্রত্যেকটা নাটকের কিন্তু বিষয় পৌরাণিক, এবং এখানে কিন্তু উপাদানগুলো রামায়ণ মহাভারত থেকে নেওয়া হয়েছে। এরপরে দেখো, এই যে লাস্টে দুটো রয়েছে পাণ্ডব গৌরব এবং অভিমন্যু বধ। এখানে অভিমন্যু বধ যে নাটকটি রয়েছে এটা কিন্তু 1881-তে প্রকাশিত হয়েছে। এখানে আমরা বীর এবং করুণ রসের সমন্বয় দেখতে পাই। আর জনা নাটকটি কিন্তু একেবারে একটা মঞ্চ সফল নাটক, তোমরা জানো খুবই বিখ্যাত একটি নাটক হচ্ছে জনা। এখানে কিন্তু 1890-এ এটা প্রকাশিত হচ্ছে। আমরা তো জনাকে চিনি, সবাই জানি, নীলধ্বজের প্রতি জনা আমরা পড়েছি। সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে পুত্রের শোকে কাতর হয়ে তার মায়ের যে আরতি, সেটা কিন্তু চিঠির মধ্য দিয়ে তুলে ধরছেন তার স্বামীকে, অর্থাৎ নীলধ্বজকে। সেই কাহিনী নিয়ে কিন্তু জনা নাটকটি আমরা দেখতে পাই, এবং 1890 কিন্তু এটি প্রকাশিত হয়েছে। তো এখানে যতগুলো পৌরাণিক নাটক বললাম প্রত্যেকটা নাম তোমরা মনে রাখবে। এই নামগুলো প্রত্যেকটাই যে উপাদান রয়েছে রামায়ণ মহাভারত থেকে সেটা আমার নতুন করে বলার কিছুই নেই, তোমরা নামগুলো দেখেই বুঝতে পারবে। আর আরেকটা তোমাদের সিলেবাসে রয়েছে কি, গিরিশচন্দ্র ঘোষের শুধু পৌরাণিক নাটক নয়, সামাজিক নাটকগুলো রয়েছে। তো সেগুলো আমি তোমাদের সামনে এখন আলোচনা করব, এবং প্রত্যেকটা নামের শেষে আমি বলে দেবো যে তার সামাজিক নাটকগুলোর মধ্যে কি কি বৈশিষ্ট্য ধরা পড়েছে। দেখো, সামাজিক নাটক বলতে তো আমরা বুঝি যে সমাজের যে বিভিন্ন ধরনের ঘটনাগুলো আছে সেগুলো অভিনয়ের মধ্য দিয়ে, মানে নায়ক নায়িকা এবং তার কিছু পার্শ্ব চরিত্র রেখে সেগুলোকে অভিনয়ের মধ্য দিয়ে মানে দর্শককে বলা। আর আমরা তো জানি যে নাটক মানে হচ্ছে দৃশ্যকাব্য। তো হতে আমরা সেটা দেখতে পারি, ঠিক আছে, দেখতেও পারি, শুনতেও পারি। তো এই যে দৃশ্যগুলো, এই যে নাটকগুলো, এই যে অভিনয়গুলো, সেগুলো কিন্তু আমাদের সামনে তুলে ধরেন এই লেখকেরা, এবং সেগুলো দেখে কিন্তু আমরা বিভিন্ন ধরনের শিক্ষা গ্রহণ করি। এবং সেগুলো সামাজিক, সেই কি কি সামাজিক নাটক রয়েছে, কোন কোন সামাজিক নাটকের মধ্য দিয়ে সমাজে যে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে সেগুলো তিনি তুলে ধরেছেন, সেগুলো জানবো। দেখো, প্রথমেই সামাজিক নাটকের মধ্যে যে নাটকগুলো রয়েছে, প্রথমে আছে প্রফুল্ল নাটকটি। এটা 1889 প্রকাশিত হয়েছে, ভালো মতো মনে রাখবে এটা। হারানিধি রয়েছে 1890 প্রকাশিত, মায়াকানন, বলিদান এবং শাস্তি কি শান্তি। তো এখানে বলিদান যেটা আছে, এখানে কিন্তু করুণ রসাত্মক একটা মানে সামাজিক নাটক, এটা ভালো মতো মনে রাখবে। আর এই যে চারটা নাটক তোমাদের বললাম, পাঁচটা, সরি, প্রফুল্ল, হারানিধি, মায়াবসান, বলিদান এবং শাস্তি কি শান্তি, এই পাঁচটা নাটকের মধ্য দিয়ে আমরা দেখতে পাই যে গিরিশচন্দ্র ঘোষের নাটকের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো ফুটে উঠেছে সেগুলো হচ্ছে পণপ্রথার মতো সামাজিক সমস্যা। যেরকম পণপ্রথার মতন সামাজিক সমস্যা নিয়ে তিনি বলিদান নাটক দেখিয়েছেন, যে আহ কন্যা দান করার পর তার উপর বিভিন্ন ধরনের যে অত্যাচার করা হয়, অত্যাচারিত হন, এই যে বিভিন্ন ধরনের যে ত্রুটিগুলো থাকে, মেয়েদের শ্বশুরবাড়ি থেকে মেয়েদের উপর যে অত্যাচারটা হতো, সেই এই জিনিসগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাই বলিদানে, ঠিক আছে। আর পণপ্রথার মতো সামাজিক একটা সমস্যাও কিন্তু আমরা সেখানে দেখতে পাই। তো এই জিনিসগুলো, এই যে ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাই যে তার নাটকের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে। এরপর দেখি সামাজিক নাটক রচনায় আমরা দেখতে পাই বেশিরভাগ সামাজিক মানে নাটকেই যে দীনবন্ধু মিত্রর যে নীলদর্পণ রয়েছে, সেই নীলদর্পণ যে রচনাংশটি রয়েছে সেটা কিন্তু ছায়াপাত লক্ষিত হয় আমাদের এই নাটকগুলোতে, এই সামাজিক নাটকগুলোতে।
একটা কোথাও না কোথাও প্রভাব থেকে গেছে দীনবন্ধু মিত্রর এই নীলদর্পণের, ঠিক আছে, আমাদের এই গিরিশচন্দ্র ঘোষের সামাজিক নাটকগুলোতে। এরপরে বাঙালি মধ্যবিত্ত ঘরের বিভিন্ন কাহিনী ধরে রাখো। বাঙালি মধ্যবিত্ত ঘরের কাহিনী বলতে বিভিন্ন ধরনের তাদের ত্রুটি, বিভিন্ন ধরনের আহ যে তাদের যে কাজগুলো সেগুলো সেই সময় কি কি হতো, সেই সময় যুবক সমাজের যে বিভিন্ন ধরনের যে নানান ধরনের সমস্যার যে সামনে পড়তে হতো এবং তারা কতটা ন্যায়মূলক কাজ করত, ঠিক আছে, এই যে তাদের বিবেক সেগুলোকে তুলে ধরা হয়েছে। এবং গতানুগতিক জীবনধারার পাশাপাশি দেখা যায় যে গতানুগতিক জীবনধারার পাশাপাশি সামাজিক যে জীবনে যে সমস্যাগুলো আছে, সামাজিক জীবনে আমাদের যে ঘটনাগুলো ব্যাঘাত সৃষ্টি করে বারংবার, সেগুলোকেও তুলে ধরেছেন সামাজিক নাটকের মধ্য দিয়ে। তাহলে দেখো, আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম গিরিশচন্দ্র ঘোষের পৌরাণিক এবং সামাজিক নাটকগুলো কি কি এবং তার মধ্য দিয়ে কি কি বৈশিষ্ট্য ফুটে উঠেছে সেটা। আর আমি আর একটা কথা বলবো ক্লাস শেষ করার আগে, সেটা হচ্ছে তোমাদের আমার ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও। আর সত্যিই যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না। আর আমাদের যে চ্যানেলটি রয়েছে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে, সেটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের ক্লাস আমার এত পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো একটি নতুন ক্লাস নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের যে চ্যানেলটি রয়েছে সেটিকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।